যেমন বাংলাদেশের উপকূলীয় জেলা হচ্ছে ধরো সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, হ্যাঁ, তারপরে নোয়াখালী, চট্টগ্রাম, এরা হচ্ছে উপকূলীয় জেলা। তো আমার ৫ বোনের সবার বিয়ে হয়নি, ৪ জনের বিয়ে হয়েছে। একজন আমার চেয়েও ছোট, ও এখনো ভার্সিটিতে পড়ে, ওর বিয়ে হয় নাই। বাকি ৪ জনের বিয়ে হয়ে গেছে। বোর্ডে টপ করবা কিভাবে? বোর্ডে টপ যে কিভাবে করতে পারো, আমার নিজের ছোট ভাই গত বছরের আগের বছর এইচএসসি তে রাজশাহী বোর্ডে ফার্স্ট হয়েছিল। সো ও কিভাবে বোর্ডে টপ করছিল সেটা আমার ইউটিউব চ্যানেলে আমি সুন্দর করে বলছিলাম। ওর ওর সাক্ষাৎকার আমি নিছিলাম। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। ওকে, ঠিক আছে। এখন কোস্টাল উপকূলীয় জেলার ইংরেজি কোস্টাল ডিস্ট্রিক্ট। কোস্টাল ডিস্ট্রিক্ট, উপকূলীয় কোস্টাল ডিস্ট্রিক্ট। তাহলে কোস্টাল ডিস্ট্রিক্টের যারা আছো তারা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে অনেক ধরনের সমস্যার তোমরা মুখোমুখি হবে এবং হচ্ছ। আজকে যেমন আমি প্রথম আলোয় দেখলাম যে বাংলাদেশের অনেকগুলো উপকূলীয় জেলা আছে যেগুলাতে পুকুরের, তোমাদের কোন এলাকায় কি এমন আছে যে মানুষ পুকুরের পানি খায়? এরকম তো অনেক জেলা আছে। আমি যখন বাগেরহাটে গেছি, বাগেরহাটে সুন্দরবনে ঘুরতে গেছিলাম আমি, তখন আমি দেখছি যে ওই এলাকার মানুষ হচ্ছে পুকুরের পানি খায়। কারণ হচ্ছে ওই এলাকায় আহ নলকূপ দিয়ে যে পানি তোলে সেই পানিটা হচ্ছে লবণাক্ত। আমার বোনের বিয়ে দিছি হচ্ছে ঝালকাঠি জেলায়। তো ঝালকাঠি জেলায় রাজাপুরে আমার বোনের বিয়ে দিছি। আমার যেমন ঢাকা ভার্সিটিতে পড়ছে, আমার চেয়ে ২ বছরের বড়। ওখানেও পানি অনেকটা লবণাক্ত। আমি চট্টগ্রামে ঘুরতে গেছি, সেখানেও দেখি পানির মধ্যে একটু লবণ আছে। তো আমাদের ব্যাপারটা হচ্ছে যে এই উপকূলীয় জেলাগুলা যারা আছো তারা কিন্তু যদি এই উত্তর মেরুতে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, সেটার প্রভাব এসে তোমার উপকূলীয় জেলায় পড়বে। কারণ যে সমুদ্র ওই উত্তর মেরুতে আছে সেই সমুদ্রের পানি কিন্তু সেই সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেলে পৃথিবীর সব সমুদ্র হচ্ছে ইন্টারকানেক্টেড। বাংলাদেশের বঙ্গোপসাগরেও পানির উচ্চতা বাড়বে। আর তোমরা কি জানো বাংলাদেশের সর্বোচ্চ উঁচু যে জেলা, সেটা বাংলাদেশের জেলাগুলো সাধারণত সমুদ্র থেকে মাত্র ৮ ফুট উপরে। ৮ ফুট, ৮ ফিট উপরে সমুদ্র থেকে। তার মানে সমুদ্র থেকে মাত্র ৮ ফিট উপরে, মানে কি একজন মানুষের উচ্চতা ৫ ফিট। তাহলে ২ জন মানুষের সমান উচ্চতা থেকে মাত্র সমুদ্র থেকে আমরা উঁচু। এখন ঘটনা হইলো, যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অনেক বেড়ে যায় তাহলে আমাদের এই যে নদী নালাগুলো আছে এগুলার পানি লবণাক্ত হয়ে যাবে। এবং আরো যেটা হবে, বাংলাদেশ কিন্তু পৃথিবীর মধ্যে বলো এই যে ক্লাইমেট চেঞ্জের ফলে বা জলবায়ু পরিবর্তনের ফলে যে ঝড় হয়, সাইক্লোন হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, এটার মধ্যে পুরো পৃথিবীতে বাংলাদেশ কয় নাম্বার? অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের দিক দিয়ে বাংলাদেশ কয় নাম্বার? স্টোরি এখন দেখার দরকার নাই, ক্লাসের পরে দেখবা। ঠিক আছে? প্রাকৃতিক দুর্যোগের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পুরা ওয়ার্ল্ড এর মধ্যে ২ নাম্বার। তার মানে চিন্তা করো, বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ হয়, প্রচুর পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ হয়। তো আমরা এখন একটা মহিলার স্টোরি পড়বো। দেখো মহিলাটা দেখেই বোঝা যাচ্ছে যে মহিলাটা একটা হোমলেস, মানে গৃহহীন মানুষ। তার গল্পটা আমার পড়বো এবং গল্পটা খুব ইমোশনাল। সো একটা ইমোশনাল গল্প পড়ার জন্য আমরা প্রস্তুত থাকি। আচ্ছা, প্রথমে আছে মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট। কারা কারা সিরাজগঞ্জ জেলার আছো একটু আমরা লাভ বাইক করি। সিরাজগঞ্জ শহরের প্রোটেকশন এম্বার্কমেন্ট। আচ্ছা, প্রোটেকশন এম্বার্কমেন্ট মানে হচ্ছে শহর রক্ষা বাঁধ। ইংরেজি হচ্ছে শহর রক্ষা বাঁধ। রাজশাহী শহরেও শহর রক্ষা বাঁধ আছে। অর্থাৎ যেসব জেলায় বড় বড় নদী আছে, যেমন ফরিদপুর জেলায় পদ্মা নদী আছে, রাজশাহী জেলায় পদ্মা নদী আছে, যেসব জেলায় পদ্মা, মেঘনা, যমুনা বড় বড় নদী আছে, সেসব জেলায় কিন্তু শহর রক্ষা বাঁধ আছে। অর্থাৎ নদীর ভাঙনের ফলে যেন শহর ধ্বংস হয়ে না যায়, এই জন্য বাঁধ দেওয়া হয়। আচ্ছা, দিস হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা। হুইসপারিং মানে হচ্ছে হিস হিস, নদী থেকে ভেসে আসা। নদীর বাতাসের কিন্তু একটা শব্দ আছে, এটা তোমরা কারা কারা শুনছো? নদীর বাতাস, নদী থেকে যে বাতাসটা ভেসে আসে সেই বাতাসের কিন্তু একটা হিস হিস করে একটা শব্দ আছে, একটা ভয়ানক শব্দ। তো এই রিভার যমুনার মেক্স দ্য ফায়ার আনস্টেডি। মেহেরজান হচ্ছে মনে করো এটা একটা নদী, এটা মনে করো যমুনা নদী, এটা মনে করো যমুনা নদী, এটা যমুনা নদীর উপরে একটা বাঁধ, এটা হচ্ছে বাঁধ। এই বাঁধের মধ্যে মেহেরজান হচ্ছে একটা মহিলা। এই মেহেরজান হলো বাঁধের মধ্যে বসে আছে, সে হচ্ছে এখানে আগুন জ্বালাইছে। এখন নদীর যে দমকা বাতাস, মেহেরজান হলো একটা এরকম কুড়ে ঘরের মধ্যে থাকে, তার বাড়ি ঘর সব নদীর মধ্যে ডুবে গেছে। তাহলে সে বাঁধের মধ্যে থাকে আর বাতাস এসে তার এই আগুনটাকে নিভাই দিচ্ছে। বলতেছে মেক্স দ্য ফায়ার আনস্টেডি। আনস্টেডি হচ্ছে অ্যাডজেক্টিভ। আনস্টেডি মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অস্থির, মানে বা ঠিক মতো হতে পারে না। একজন লিখছে ভাইয়া খালি মোবাইল দেখতে মন চায়, কি করব? ওই তো, এই জন্যই তো নো ইওর টিচার আমরা সিরিজটা এনেছি। ওখানে তোমাদেরই প্রিয় শিক্ষকরা বলেছে যে তারা কিভাবে মোবাইল আসক্তি থেকে নিজেদেরকে দূরে রেখেছে, কিভাবে তারা হচ্ছে পড়াশোনায় ভাটা পড়লে, ইন্সপাইরেশনের অভাব হলে সেখান থেকে তারা কিভাবে কাম ব্যাক করছে। সো কাম ব্যাকের স্টোরিগুলো দেখার জন্য তোমরা নো ইওর টিচার দেখবা, তোমরা ক্লাসের পরে দেখবা এবং সেখানে ওই ইউটিউব চ্যানেলে ভিডিওতে গিয়ে আমাকে
কমেন্ট করে সবাই জানাবা যে কারা কারা এসএসসি 26 এর এই ভিডিওটা দেখছো, সবাই ওই ইয়েকে কমেন্ট করবা। আচ্ছা, দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল অফ আর লাইফ। টার্ময়েল মানে হলো অশান্তি, টার্ময়েল মানে কি? অশান্তি। মানে মেহেরজানের জীবনটা অনেক অশান্তিতে পরিপূর্ণ। নট লং অ্যাগো, বেশি দিন ছিল না, মেহেরজান হ্যাড এভরিথিং, তার জীবনে সবকিছু ছিল। একটা পরিবার ছিল, অ্যারেবল মানে হচ্ছে চাষযোগ্য জমি, অ্যারেবল মানে চাষযোগ্য জমি আছে, অ্যান্ড ক্যাটল মানে গবাদি পশু। তোমরা এখানে কি কেউ আসছো যাদের পূর্বপুরুষের বা যাদের নিজেদের ঘরবাড়ি নদীতে, ধরো পূর্বপুরুষের জমি ছিল? আমার বোন রাজাপুরে থাকে না, আমার বোন তার হাজবেন্ডের সাথে এখন ফরিদপুরে থাকে, ভাইয়ার জব হচ্ছে ফরিদপুরে, ভাইয়াও ঢাকা ভার্সিটিতে পড়ছে, বাট তার শ্বশুর বাড়ি হচ্ছে রাজাপুরে, একদম রাজাপুরে। তোমার যে মসজিদটা আছে, মডেল মসজিদ, তার পাশেই ওনাদের বাসা। ওকে, ঠিক আছে, ওকে। তো অনেকেরই কিন্তু দেখতেছি এরকম আছে যে নদী ভাঙন। তো নদী ভাঙনে এটা কিন্তু খুব কষ্টের একটা ব্যাপার। আমার দু একটা ফ্রেন্ডের এরকম আছে যে যাদের বাবার বা দাদার অনেক জমি ছিল, কিন্তু নদীতে সেটা হচ্ছে ভেঙে গেছে। এটা কিন্তু খুব কষ্টের ব্যাপার, এই জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু সেটা হয়। এই যে মেহেরজানের ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে, দেখো, শহর রক্ষা বাঁধের তীরে একটা এই যে কুড়ে ঘর দেখতে পাচ্ছ, একটা কুড়ে ঘরের মধ্যে থাকে, খুবই কষ্টকর জীবন। আচ্ছা, দ্য ইরোশন অফ যমুনা। ইরোশন মানে কি? ইরোশন মানে হচ্ছে ভাঙন। খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সবাই কমেন্টে লিখো ইরোশন মানে কি। ইরোশন মানে ভাঙন। তোমরা যেটা করবা, সাদমান ভাইয়ের ক্লাসে তোমরা যে হার্ড ওয়ার্ড গুলা বা কি ওয়ার্ড গুলা সাদমান ভাই দাগাবে বা সুন্দর করে বাংলা লিখে দিবে, সেই ওয়ার্ড গুলার সাথে সাথে কমেন্টস করবা, তাহলে এগুলা তোমার মাথার মধ্যে ভাইয়া গেঁথে যাবে। তোমার মাথার মধ্যে জিনিসগুলা গেঁথে গেলে তোমার যখন পরীক্ষায় আসবে, তোমার মনে পড়বে ওই তো সাদমান ভাইয়ের ক্লাস করছিলাম, ক্লাসে আমি কমেন্ট করছিলাম, তা আমার মাথায় ঢুকে গেছে। তাহলে ইরেশন মানে হচ্ছে ভাঙন। গ্র্যাজুয়ালি কনজিউমড, গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে। গ্র্যাজুয়ালি কোন পার্টস অফ স্পিচ কমেন্ট করে জানাও। একটা গান ছিল না, ধীরে ধীরে মেরে জিন্দেগি মে আনা? তো গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে। ধীরে ধীরে কোন পার্টস অফ স্পিচ সবাই কমেন্টস করে জানাও, আমার ক্লাসে কমেন্ট করে ফাটাই ফেলবা তোমরা। কনজিউম মানে হচ্ছে গ্রাস করা, অ্যাডভার্ব, সাব্বাস। কনজিউম ভার্ব, আর গ্র্যাজুয়ালি হচ্ছে অ্যাডভার্ব। গ্র্যাজুয়ালি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব হয়। আর কনজিউম মানে হলো গ্রহণ করা বা গ্রাস করা। এই যে নিচে লেখা আছে, গ্রাস করেছে তার সব ধরনের ল্যান্ড প্রপার্টি, মানে তার যত জমি জমা ছিল সব যমুনা নদীর ভাঙনে সব ধ্বংস হয়ে গেছে। নদীর বুকে তার সাজানো সংসার নদীর মধ্যে ডুবে গেছে। এটা কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার। ধরো তোমাদের এখন খুব সুন্দর একটা বাড়ি আছে, সুখী একটা সংসার আছে, এটা যদি ধরো একদিনে ধ্বংস হয়ে যায়, তোমার কেমন লাগবে? যেসব এলাকায় নদী ভাঙন হয় তাদের জীবনে কিন্তু এই ট্র্যাজেডিটা। আমার নানু বাসা হচ্ছে মুন্সিগঞ্জ, তো মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় আমার নানু বাসা। তো মুন্সিগঞ্জে হচ্ছে পদ্মা নদী আছে, আমার নানু বাসা থেকে 10 কিলো দূরেই পদ্মা নদী। তো ওইখানে আমি দেখছি যে কোনো ইটের বাড়ি ঘর বানায় না মানুষজন, কি বানায়? মানুষ হচ্ছে তোমার টিনের বাড়ি ঘর বানায়। কেন টিনের বাড়ি ঘর বানায়? যাতে হচ্ছে নদী ভাঙন হইলে তারা হচ্ছে ওই বাড়ি ঘরগুলো সরাই ফেলতে পারে। তো নদীর তীরবর্তী এলাকায় দেখবা বেশিরভাগ টিনের বাড়ি থাকে বা কাঠের বাড়ি থাকে, কারণ তারা যাতে সরায় ফেলতে পারে। ওকে, ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। মানে মনসুন মানে হচ্ছে বর্ষাকাল। শেষ বর্ষাকালে এটি অবশেষে শেষ আশ্রয়টুকুও কেড়ে নেয়। ক্লেইমড মানে হচ্ছে কেড়ে নেওয়া। ক্লেইম মানে হলো আসলে দাবি করা। সবাই লিখো, এখানে কি বুঝাইছে? এখানে হচ্ছে কেড়ে নেওয়া বুঝাইছে। তার মানে নদীটা তার সর্বশেষ একটা বাড়ি টিকেছিল, সেই বাড়িটাও দখল করে ফেলেছে। মুসাব্বির লিখেছে তার বাড়িও ভেঙে গিয়েছিল। মনসুন মানে বর্ষাকাল। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডেইভার। ডেইভার মানে হচ্ছে গ্রাস করা। ডেইভার, সবাই কমেন্টে লিখো, এগুলো কিন্তু খুব কঠিন কঠিন ওয়ার্ড। এগুলা ডেভার মানে গ্রাস করা। আমি যেগুলা শব্দ লিখে দিচ্ছি এগুলা দিয়ে সব কি করবা জানো? সেন্টেন্স মেকিং করবা। ভাইয়া যেগুলা শব্দ লিখে দিচ্ছে, আর যে শব্দগুলা দাগাইতেছে এবং বাংলা লিখে দিচ্ছে, সেগুলা দিয়ে কি করবা? সেন্টেন্স মেকিং করবা। কি করবা? সেন্টেন্স মেকিং করবা। সেন্টেন্স মেকিং কিভাবে করবো আমি একটা দেখাই দিই। আচ্ছা চলো আমরা দেখে আসি, ডেভার শব্দটা দেখে আসি। DEVOUR। আচ্ছা এবার চলো, DEVOUR কিভাবে সেন্টেন্স মেকিং করবো আমি একটু দেখাই দিই। কোন পার্টস অফ স্পিচ সেটা লিখবা। ডেভার হচ্ছে ভার্ব, তারপর এটা দিয়ে একটা সেন্টেন্স বানাবা যে দা গ্রিড অফ দিস রিচ ম্যান ডেভার all the wealth of that poor man। তার মানে গরিব লোকটির লোভ। গ্রিড মানে হচ্ছে লোভ। গ্রিড মানে কি? লোভ। সরি, গ্রিড মানে হচ্ছে লোভ।
তাহলে বড় মানুষটির, বড় লোকটির লোভ ধীরে ধীরে সব সম্পত্তি দখল করে ফেললো কার? গরিব মানুষটির। এরকম প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা কি করব? আমরা হচ্ছে কমেন্টে কি বলে, আমরা ক্লাস শেষে আমরা সবাই সেন্টেন্স মেকিং করে জমা দিব। ঠিক আছে? ডেভার মানে গ্রাস। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা করবা তাদেরই লাভ হবে। সেন্টেন্স মেকিং যারা যারা করবা তারা হচ্ছে লাভ হবে তাদের। ওকে। একজন লিখছে এখনো সে তাদের পুরোনো বাড়িটাকে মিস করে। আসলে বাড়ি মানে আসলে একটা মেমোরি। সো এরকম হইলে আসলে খুব, হ্যাঁ, এগুলা এআই দিয়ে বানানো ছবি। আচ্ছা, ইট টুক দ্য রিভার ক্লাসের আচ্ছা ঠিক আছে। এরপর দেখো, ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডেভার মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বাস। ব্যাম্বু বাস মানে হচ্ছে বাঁশ ঝাড়। ব্যাম্বু বাস মানে হচ্ছে বাঁশ ঝাড়। তাহলে মাত্র একদিনে দেখো কি ভয়ঙ্কর ব্যাপার, তার বাড়িঘর, তার গাছপালা, তার যে শাকসবজির বাগান এবং তার বাঁশের যে ঝাড়, গ্রামে অনেকেই কিন্তু আছে যাদের বাঁশের ঝাড় আছে বা দেখছো, এই বাঁশের ঝাড়গুলো একদিনে নদীটা সব কেড়ে নিছিল। তার মানে নদী আসলে একটা গান আছে। বাংলাদেশে দেখবা প্রচুর পরিমাণে নদী ভাঙন হয়, এজন্য গানই আছে যে ও সর্বনাশা পদ্মা নদীরে। পদ্মা নদীর অপর নামই কিন্তু কীর্তিনাশা। তোমরা কি এটা জানো? পদ্মা নদীর অপর নাম কি? পদ্মা নদীর আরেকটা নাম হচ্ছে কীর্তিনাশা। কেন নাম কীর্তিনাশা? কীর্তি মানে হচ্ছে, কীর্তি মানে হলো ভালো কাজ বা ভালো ভালো বড় বড় স্থাপনা। তো পদ্মা নদী অনেক আগে থেকে শত শত বছর ধরে এত বেশি তার স্রোত, পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদীর একটা কিন্তু পদ্মা নদী। তোমরা কি এটা জানো? পদ্মা নদীর স্রোত এতই বেশি মানে ভয়াবহ যে পদ্মা সেতু যখন বানাতে গেছে তখন কয়েকবার পদ্মা সেতুর এই পিলার ভেঙে গেছে বানানোর সময় এই পদ্মা নদীর স্রোতে। পৃথিবীর সবচেয়ে বেশি খরস্রোতা নদীর মধ্যে এটা একটা। অ্যাকচুয়ালি আপনাকে শুকনা লাগতেছে, ডায়েট। তো তো ব্যাপারটা হচ্ছে যে আমি কেবল খেলে আসলাম, একটু উপর থেকে র‍্যাকেট খেলে আসলাম এবং তোমাদের সাইব ভাই এবং তোমাদের ইমন ভাইয়াকে, ম্যাথের ইমন ভাইয়াকে গেম দিলাম। ঠিক আছে? এনাম ভাইয়াকেও গেম দিছি ব্যাডমিন্টনে। ওকে। আচ্ছা, শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স মানে তার এককালে, দেখো মেহেরজান কিন্তু মন খারাপ করে বসে আছে। আমরা দেখতেই পাচ্ছি মেহেরজান খুবই একটা মানে মানসিকভাবে একটা দুর্বল অবস্থায় আছে। ওকে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স মানে তার এক সময় একটা সুখী পরিবার ছিল। একটা সময়, এখন আর নাই। ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড মানে বছরের পর বছর ধরে তার হাজব্যান্ড মারা গেছে এবং হার ফ্যামিলি টু ডিজেসেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। অর্থাৎ নিষ্ঠুর ক্ষুধা, মানে তার ফ্যামিলি তো গরিব হয়ে গেছে। দেখো তোমার যদি মানুষের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ আমার কমেন্ট কেন দেখেন না ভাইয়া? এখানে আমি সবার ক্লাস নেওয়ার জন্য আসছি। এখন তোমরা এখানে ১,২০০ জন স্টুডেন্ট, ২০০ জনের কমেন্ট যদি ১ মিনিট করেও পড়ি তাহলে তো ক্লাস তোমাদের পড়ানো, রাইট? তোমাদের কিন্তু এখানে কমেন্ট পড়া আমার কাজ না। আমার কাজ হচ্ছে এজ এ টিচার খুব সুন্দর করে তোমাদেরকে পড়ায় দেওয়া যাতে তোমরা এগুলো ভালো করে পড়তে পারো। আচ্ছা, তাহলে বছরের পর বছর ধরে সে তার পরিবার এবং তার হাজব্যান্ড এই যে ক্ষুধার কারণে এবং দারিদ্র্যের কারণে, যেহেতু তার যে জমি জমা সব ধ্বংস হয়ে গেছে, তারা অনেক গরিব হয়ে গেছে। গরিব হয়ে যাওয়ার কারণে তার হাজব্যান্ড অসুখ হয়ে মারা গেছে, মানে অপুষ্টির কারণে। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। মানে সে এখন একাই, ক্ষতি, লস মানে ক্ষতি, আর পেইন মানে হচ্ছে যন্ত্রণা, যন্ত্রণা। তাহলে পেইন এবং যন্ত্রণা নিয়ে তার পরিবার, সে একাই বেঁচে আছে, তার পরিবারের সব সদস্য মারা গেছে। খুবই কিন্তু মানে কষ্টের একটা ব্যাপার, খুবই কষ্টের একটা ব্যাপার। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। তার মানে গ্রিডি মানে হলো লোভী। নদীকে এখানে লোভী বলছে। কেন লোভী বলছে বলো তো? তোমরা একটু কমেন্টে জানাও নদীকে কেন লোভী বলছে। শ্যাটার মানে হলো ধ্বংস করে দেওয়া। শ্যাটার মানে হলো ভেঙে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। যেগুলা আমি বাংলা ওয়ার্ড লিখে দিচ্ছি সেগুলা সবগুলার সেন্টেন্স মেকিং করবা। তার মানে এই লোভী নদী তার ধ্বংস করে ফেলছে। ইয়েস আনিক, আরেকটা গান আছে, নদীরে তুই করলি আমার পর। হ্যাঁ, ইয়েস, এটাও একটা গান আছে। তারপর আমি কিন্তু সহজে ধীরে ধীরে পড়াচ্ছি। আশা করি যে সবাই সবকিছু বুঝতে পারতেছ। এরপর ইয়েস, কারণ সবকিছু গ্রাস করে নিয়েছিল নদী। এখন আমরা দেখি এই যে মেহেরজান, এই মেহেরজানের মতো বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে যারা নদী ভাঙনের কারণে যাদের ঘর বাড়ি হারাইছে। আচ্ছা, কেউ যদি নদী ভাঙনের কারণে তার ঘর বাড়ি হারায় ফেলে, জমি জমা হারায় ফেলে, সে কিন্তু
সহজে কি আর ঘুরে দাঁড়াতে পারবে? তুমি ইমাজিন করো তোমার ফ্যামিলির এখন সব জমি জমা যা আছে, ঘরবাড়ি আছে সব ধ্বংস হয়ে গেল। খুব সহজেই কি সেগুলো আবার গড়ে তোলা সম্ভব? খুব কিন্তু টাফ। কারণ বাংলাদেশের যেহেতু জমি জমাই অনেক কম। এই যে লোক সংখ্যা যেহেতু বেশি, তাহলে জমি জমা মানুষের মধ্যে ভাগ হয়ে গেছে। তাহলে জমির দাম অনেক। চাইলে তুমি কিনতে পারবা না। ঠিক আছে? তাহলে দেয়ার আর থাউজেন্ড অফ আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট। ফেট মানে হলো ভাগ্য। তাহলে বাংলাদেশে আরো হাজার হাজার মানুষ মেহেরজানের মতো ভাগ্য আহ, অপেক্ষা করছে। কারণ বাংলাদেশে যত বেশি জলবায়ু পরিবর্তন হবে, মনে রাখবা বাংলাদেশের মানুষ, তোমরা কি জানো এই যে আল্লাহ না করুক একসময় বরিশালের অনেক অংশ ডুবে যাবে, পটুয়াখালী, ঝালকাঠি, তারপরে নোয়াখালী, এইসব অঞ্চল, ফেনী, এসব অঞ্চলের অনেক কিছু সমুদ্রের মধ্যে একসময় ডুবে যাবে। তো এই মানুষগুলা কই যাবে বলো তো? এই মানুষগুলা সব ঢাকায় এসে জড়ো হবে। ঢাকা তো সহজে ডুববে না। বা উত্তরবঙ্গে চলে যাবে, সেই জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, ওইদিকে তো সমুদ্র নাই। তো তখন ওই জায়গায় কিন্তু মানুষ আরো বেড়ে যাবে, তখন অনেক ঝামেলা হবে। তো এটা হচ্ছে ঝামেলা। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ হচ্ছে নদীর দেশ। সাম অফ হুজ ব্যাংক ওভারফ্লো। ব্যাংক মানে হচ্ছে নদীর তীর। এই ব্যাংক মানে কিন্তু টাকা রাখার ব্যাংক না, এটা মানে তীর। ওভারফ্লো মানে হচ্ছে, ওভারফ্লো মানে প্লাবিত হওয়া। ওভারফ্লো মানে কি? প্লাবিত হয়। অর ইরোড, ইরোড মানে হচ্ছে ভাঙে। ইরোড মানে হলো ভাঙে ডিউরিং মনসুন, বর্ষাকালে। ইরোশন ইজ আ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস। মানে হার্শ রিয়েলিটি মানে কি? দেখি কারা কারা পারে। হার্শ রিয়েলিটি মানে কি? হার্শ রিয়েলিটি, হার্শ মানে হচ্ছে কঠোর, মানে যে বাস্তবতাটা খুব কঠিন। আর রিয়েলিটি মানে বাস্তবতা। বাংলাদেশের লাখো লাখো মানুষের জন্য এটা একটা কঠোর বাস্তবতা। এই দেখো একটা নদী ভাঙনের একটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে। না, আমার বাসা কোস্টাল এরিয়া না, আমার বাসা জয়পুরহাটে। বাট আমি কোস্টাল এরিয়ায় অনেক ঘুরতে গেছি। ডিউরিং ইচ মনসুন, প্রত্যেক বর্ষাকালে, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই মাইটি রিভার্স লাইক যমুনা, পদ্মা অ্যান্ড মেঘনা। বাংলাদেশের যে প্রধান তিনটা নদী, পদ্মা, মেঘনা এবং যমুনা, এই তিনটা নদী কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন হয়। এই তিনটা নদীর কি হয়? ভাঙন হয়। এই মাইটি দ্বারা বলছে হচ্ছে এই নদীগুলা হচ্ছে প্রবল শক্তিশালী। মাইটি মানে হচ্ছে শক্তিশালী। এই নদীগুলা সর্বগ্রাসী। এই নদীর দুই পারে যে মানুষ থাকে, যে ঘরবাড়ি থাকে, সব ভেসে সব ভেঙে ফেলে এই সব নদী। বর্ষাকালে অনেক শক্তিশালী হয়ে যায়। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, অর্থাৎ এটা অনুমান করা হয় যে, এস্টিমেট মানে হচ্ছে অনুমান করা, এস্টিমেট মানে অনুমান করা। এটা অনুমান করা যায় যে রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। সংখ্যাটা কল্পনা করো ভাইয়া, হিউজ। হিউজ মানে হিউজ। তোমরা কি জানো পৃথিবীতে অনেক দেশ আছে যাদের জনসংখ্যায় 10 লাখ, 20 লাখ, এরকম প্রচুর দেশ আছে যাদের জনসংখ্যায় 10-20 লাখ। আর বাংলাদেশে প্রত্যেক বছর 1 লাখের বেশি মানুষ শুধুমাত্র নদী ভাঙনের কারণে ঘর হারা হয়। তার মানে হিউজ পরিমাণ মানুষ ঘর হারা হয় ভাইয়া। এই লোকগুলা ঢাকায় চলে আসে, তারা রিক্সা চালায় বা কোথাও বাসায় দারোয়ান থাকে। এই মানুষগুলো একসময় অনেক বড় লোক ছিল বা নিজেদের বাড়ি ঘর ছিল, কিন্তু তারা একসময় গরিব হয়ে যায়। আমি ঢাকা শহরে প্রচুর রিক্সাওয়ালা পাইছি যারা রিক্সা চালায়, কিন্তু তার একসময় জমি জমা ছিল, তার নিজের বাড়ি ঘর ছিল, কিন্তু সে এখন গরিব। এরকম অনেক মানুষ আছে। ঠিক আছে, ময়মনসিংহতেও আমি ঘুরতে গিয়েছিলাম। আমার বান্ধবীর বাসা ছিল ময়মনসিংহ। ময়মনসিংহ শহরেই আমরা তাদের বাসায় গিয়ে 2 দিন ছিলাম। হ্যাঁ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরছি, অনেক জায়গায় গেছি। আচ্ছা, একজন তোমার অ্যাপের মধ্যে স্লাইড কিন্তু আপলোড করে দেওয়া হয়। ড্রেজার দিয়ে প্রত্যেক বছর নদী খোঁড়া হয়, কারণ নদীতে প্রচুর পলি মাটি জন্মে। এটাও কিন্তু বাংলাদেশের নেত্রকোনা জেলার কারাওয়াচল। নেত্রকোনা জেলায় কিন্তু বিরিশিরি নামে একটা জায়গা আছে। বিরিশিরি, কে কে গেছো? নেত্রকোনা জেলায় বিরিশিরি নামে একটা জায়গা আছে। আমার আল্লাহর রহমতে বাংলাদেশের প্রায় বেশিরভাগ জেলা ঘোরা হয়েছে এবং জেলার সুন্দর সুন্দর জায়গাগুলো ঘোরা হয়েছে অনেকবার। যেমন আমি টাঙ্গুয়ার হাওরে গেছি 3 বার, সিলেটে গেছি 4 বার, শ্রীমঙ্গলে গেছি 3 বার, চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন, সব জায়গায় গেছি। সেন্ট মার্টিনে 3 বার গেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে। এরপর, ইনফ্যাক্ট রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে, এই যে নিচে লেখা আছে প্রকৃতপক্ষে, রিভার ইরোশন মানে হচ্ছে নদী ভাঙন, ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স মানে বাংলাদেশের অন্যতম একটি প্রধান বিপদ। অন্যতম একটি প্রধান, মানে অনেকগুলা যে প্রধান প্রধান বিপদ তার মধ্যে একটি অন্যতম, কজড বাই ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন। ক্লাইমেট চেঞ্জ মানে, তোমরা আমাকে বলো, এই জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ বেশি দায়ী নাকি আমেরিকা, চায়নার মতো উন্নত দেশগুলো বেশি দায়ী? তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয় কমেন্টসে জানাও। ঠিক হতে সিকিউ এমসিকিউ সব এক্সামই দেওয়া যায়। হুমায়ুন আহমেদের বাড়ি হচ্ছে নেত্রকোনা, ইয়েস।
আমি নুহাশপল্লীতে গিয়েছি, নেত্রকোনাতেও গিয়েছি। উন্নত দেশগুলো কিন্তু বেশি দায়ী। কেন উন্নত দেশগুলো দায়ী জানো? এই ধরো বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটার জন্য আমেরিকা দায়ী, চায়না দায়ী, ইউরোপের বড়লোক দেশ জার্মানি, ইংল্যান্ড এরা দায়ী। কারণ কি বলতো? এরা প্রচুর পরিমাণে কার্বন ইমিশন করে। মানে এদের দেশে প্রচুর পরিমাণে কলকারখানা আছে। এই কলকারখানার ধোঁয়া, এই কলকারখানা থেকে যে সিএফসি গ্যাস বের হয়, ক্ষতিকর বিষাক্ত গ্যাস বের হয়, এদের কারণে উত্তর মেরুর বরফগুলা গলে যাচ্ছে। এই বরফগুলা গলে যাওয়ার কারণে ওদের কিন্তু ক্ষতি হচ্ছে না। দেখো ইংল্যান্ডের বা ইউরোপের দেশগুলা অত বেশি ক্ষতি হচ্ছে না, আমেরিকার অত বেশি ক্ষতি হচ্ছে না, কিন্তু বাংলাদেশ মালদ্বীপের মতো গরিব দেশগুলার কিন্তু বেশি ক্ষতি হচ্ছে। কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে আমরা অনেক নিচু দেশ, আমাদের সব ডুবে যাবে। তাহলে ওই দেশগুলোর কাছ থেকে কিন্তু আমরা টাকা নিই। এটা কি তোমরা জানো? তোমাদের কাদের কাদের এলাকায় আহ তোমার স্কুলগুলার মধ্যে, উপকূলীয় এলাকায় এটা আছে, স্কুলগুলার মধ্যে হচ্ছে দুর্যোগ আহ প্রতিরোধের জন্য বিভিন্ন শেল্টার হাউস বানানো হয়েছে, অর্থাৎ স্কুলগুলো অনেক উঁচা করে বানানো হয়েছে কিন্তু। ঠিক আছে, ওকে। তো এটা কিন্তু ওদের টাকায় বানানো হয়েছে। ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশন, খুব গুরুত্বপূর্ণ। প্রম্পট ওয়ার্ডটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মানে দ্রুত। প্রম্পট মানে হচ্ছে দ্রুত। এটা দেখো নিচে লেখা আছে তড়িৎ। তড়িৎ মানে হলো দ্রুত। অ্যাকশনস টু অ্যাডাপ্ট ক্লাইমেট চেঞ্জ। অ্যাডাপ্ট মানে হচ্ছে আমরা যদি মানিয়ে নিতে না পারি, মানিয়ে নিতে না পারি, ওই যে ওইটার জন্য শুরু হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, 5 মিনিটের ব্রেক দিব। মানিয়ে নিতে না পারি। হুম, আর এক 2 মিনিট পরে বলে দিয়ে দিচ্ছি। দেয়ার উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস এন্ড ভিলেজেস এভরি ইয়ার। মানে আমরা যদি ক্লাইমেট চেঞ্জের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে না পারি, হাজার হাজার মেহেরজান প্রত্যেক বছর তৈরি হবে। ওকে, পোল নাম্বার 1, সবাই কমেন্টসে আনসার করো। ইন প্যারাগ্রাফ মাইটি রিভার মিন্স, মাইটি রিভার শব্দের অর্থ কি? মাইটি রিভার শব্দের অর্থ কি? আমি তোমাদেরকে এখন 5 মিনিটের ব্রেক দিব, দ্রুত এটার আনসার করো, দ্রুত দ্রুত। সাদিদ শেরপুর, আমি যাই নাই। আর বারবার একই কমেন্ট করা যাবে না, এটাকে বলা হয় হচ্ছে স্প্যামিং। স্প্যামিং করা যাবে না, কমেন্টে প্রশ্নের আনসার দাও। ঠিক আছে, সবাই লিখতেছে। মাইটি মানে হচ্ছে শক্তিশালী। তাহলে শক্তিশালী নদী বলতে কি বোঝায়? যে নদীগুলো অনেক বেশি পানি আছে, এবং কারেন্ট মানে হচ্ছে স্রোত। কারেন্ট মানে কি? স্রোত আছে, অনেক বেশি স্রোত আছে। ওকে, ঠিক আছে। তোমাদেরকে যে শব্দগুলা লিখে দিছি সেগুলা সবগুলা শব্দ, এতক্ষণ যা লিখে দিলাম সবগুলা শব্দের পার্টস অফ স্পিচ লিখো। তোমাদের 5 মিনিট ব্রেক। সবগুলা শব্দের পার্টস অফ স্পিচ সব তোমরা লিখো। সবগুলা শব্দের পার্টস অফ স্পিচ লিখো। আচ্ছা, এই 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 তিনটা শব্দ দিয়ে তোমরা প্রম্পট, অ্যাডাপ্ট আর ডেঞ্জার, এই তিনটাতে সেন্টেন্স মেকিং করো, দেখি পারো পারো কিনা। প্রম্পট, অ্যাডাপ্ট আর ডেঞ্জার। PROMPT, প্রম্পট। ADAPT, অ্যাডাপ্ট। ডেঞ্জার আর ক্লাইমেট চেঞ্জ। এই চারটা দিয়ে তোমরা সেন্টেন্স মেকিং করো। হ্যাঁ, এই চারটাতে করো। আমি তোমাদের 5 মিনিট পরে এসে তোমাদের সবার সেন্টেন্স মেকিং সবার দেখতে চাই কমেন্টে। সবাই করো। 5 মিনিট পরে আমি আবার আসছি। হ্যাঁ, তোমাদের ইঞ্জিনিয়ারিং এর একটা ক্লাসের ওরিয়েন্টেশনে যাবো আর আসবো। 5 মিনিট।
ক্রুশিয়াল একটা মোমেন্টে আছো, মানে কি করব না এরকম একটা অবস্থায় আছো। ওদের টেস্ট পরীক্ষা বোধহয় বিভিন্ন কলেজে শেষ হয়েছে বা কারো হচ্ছে চলছে শেষের দিকে। সো টেস্ট পরীক্ষা এসে আমাদের অনেক রিয়েলাইজেশন হয় যে ওকে নাতি খাতি বেলা গেল আর তো শুতে পারলাম না, মানে কখন যে সময়টা চলে গেছে দেখতে দেখতে বেলা গড়িয়ে গেছে। কিন্তু কি ব্যাপার, অনেক ব্যস্ত মনে হচ্ছে, এমন ফোন টোন ঘাটাঘাটি করতেছিস? হ্যাঁ, একটু ব্যস্তই আসলে। আমরা ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যাব তো, কিন্তু কোনো কনভেনিয়েন্ট ফ্যামিলি সুইট খুঁজে পাচ্ছি না। ঘুরতে যাবি ভালো কথা, কিন্তু সবাই সুইট মানে মিষ্টি খেয়ে যাবি? আমি না বুঝি না তুই যে কি বলিস। সুইট ভার্সেস সুইট, SWEET, এই সুইট আমরা কম বেশি সবাই জানি যে মিষ্টি হিসাবে ব্যবহার করি। তবে আরেক ধরনের সুইট আছে SUITE। এই সুইট বলতে আমরা বুঝাই আ সেট অফ রুমস, যেটা আমরা থাকার ক্ষেত্রে ব্যবহার করি। তাই ওর মতো ভুল করা চলবে না। কিন্তু তোমার বইয়ের মতো রয়ে গেছে, পড়াশোনা হয়নি। সো তোমাদের এই ফেজটা আমরা সবাই পার করে আসছি। ইনফ্যাক্ট দেখো সবাই এখানে শিখর টি শার্ট পরা, আমি একলা একটু এখানে অন্যরকম হয়ে গেছি। আমার একটা প্রোগ্রাম ছিল, সো এই লাইভটার জন্যই আসলে আমি এখানে আসছি, জাস্ট বিকজ তোমাদের সাথে এই সেশনগুলো করতে আমার ভালো লাগে। আর নিজের একটা দায়বদ্ধতা আছে, কারণ আমি এরকম সময় খুবই হেল্পলেস লাগতো, মনে হইতো যে কেউ যদি আমাকে একটু গাইডলাইন দিত। তো আমি আসলে চাই না যে তোমাদের এরকম একটা সুযোগ আমি মিস করতে, কারণ এতগুলো মানুষকে একসাথে আসলে গাইডলাইন দেওয়াটা অনেক বড় ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আর এখানে শুধু আমি একলা না, আমার মতো আমার মতো না, আমার থেকেও অনেক এক্সপিরিয়েন্সড মানুষ নিয়ে তোমাদেরকে এখানে আসছি। এখানে বুয়েটান আছে, ঢাবিয়ান আছে, ডিএমসিএন আসছে, এখানে সব টাইপের ভাইরা আছে, তারা সবাই তোমাদের ফেসটা পার করছে। তোমার যেখানে যাও ড্রিম, সেই ড্রিম জায়গাটাকে এখানে মানুষজন খুব ভালো মতো ক্র্যাক করছে। সেই সময় কি করা উচিত, কি করা উচিত না, তুমি কিভাবে আগাবা, তোমার হতাশা কেন হচ্ছে, হতাশার কারণগুলো কি কি ছিল, সেই হতাশা কেমনে কাটিয়ে উঠবে,
মালিক, ওনার মানে হলো মালিক। তাহলে মালিকের আয়ের স্লাইডগুলা কিন্তু ক্লাসের পরে আপলোড দিয়ে দেওয়া হয়, তো সেটা করবা এবং ক্লাস এক্সাম দিবা। শিখোতে যারা নতুন আসছো তারা তো এটা এখনো শুরু করছো কিনা আমি জানি না, বাট এটা করবা, কারণ শিখো ইজ নট অ্যাবাউট টেকিং ক্লাস, শুধু ক্লাস করা না, শিখোতে যে এক্সাম সিস্টেমটা আছে এটা ইউজ করার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, এরপর দেখো তোমরা দাওয়াত দিন, তোমরা দাওয়াত দিলে সিরিয়াস দাওয়াত দিতে হবে যে ভাই আসলে আমাদের বাসায় আসেন, দাওয়াত দিচ্ছি, তাহলে একসময় চলে যাবো ইনশাল্লাহ, কেন যাবো না? খাওয়া দাওয়া করে আসলাম ইন প্যারা, আমাকে অনেক বেশি কিছু খাওয়াইতে হবে না। তোমার বাসায় যাব, একবেলা আমি মাছ খাই না, মাছ বাদে অন্য যে কোনো কিছু দিয়ে, শুধু যদি সবজি দিয়ে ভাত খাও তাহলেও হবে, কোনো সমস্যা নাই, বা একটু নাস্তা খাওয়ালেও হবে, তোমাদের সাথে দেখা করে আসলাম। ওকে, হুইসপারিং উইন্ড মানে কি? হুইসপারিং মানে হচ্ছে ফিস ফিস, হিস হিস আর কি, হিস হিস শব্দ। বাতাসের একটা, আমি কলেজে পড়েছি রাজশাহী কলেজে বিশাল বড় পদ্মা নদী। সকালবেলা আমি নদীর পাড়ে হাঁটতে যাইতাম, আমার অভ্যাস ছিল, হিস হিস একটা শব্দ হইতো, হিস হিস করে একটা শব্দ হইতো। তাহলে হুইসপারিং উইন্ড শব্দের অর্থ কি? হুইসপারিং উইন্ড শব্দের অর্থ হচ্ছে যে উইন্ডটা ব্লো মানে হিস হিস করে শব্দ করে, তাই না? তাহলে বি নাম্বার উইন্ড দ্যাট ব্লোস উইথ আ হিসিং সাউন্ড, বি নাম্বার হবে। এটা অনেকেই ভুল করতেছে, কিন্তু হুইসপারিং উইন্ড মানে হচ্ছে উইন্ড দ্যাট ব্লোস উইথ আ হিসিং সাউন্ড, হিসিং মানে হচ্ছে এই হিস হিস শব্দ, তাহলে হুইসপারিং মানে হলো যেটা হিস হিস করে একটা শব্দ করে, তাহলে বি নাম্বার হবে আনসার। কি হবে? বি। এটা কিন্তু অনেকেরই ভুল গেল, ঠিক আছে? ওকে, ইন প্যারাগ্রাফ ড্যান্সিং ফ্লেমস মিন্স, ড্যান্সিং ফ্লেম মানে কি? ড্যান্সিং মানে তো নাচা। আসলে আগুন কি নাচে? আগুনের শিখা কি নাচে? না, কিন্তু বাতাসে দেখবা আগুনের শিখা কিন্তু অনেক নাড়াচাড়া করে। তোমরা কেউ কি কখনো শীতের সময় আগুন জ্বালাইছো এই খ্যার দিয়ে বা হচ্ছে শুকনা পাতা টাতা দিয়ে? এটা কিন্তু খুব মজা লাগে, আমরা কিন্তু অনেকবার জ্বালাইছি, এটা কিন্তু আমার খুব মজার একটা ব্যাপার, এবং শীতের মধ্যে বারবিকিউ করলে আরো ভালো লাগে। তো শীত তো চলেই যাচ্ছে। ড্যান্সিং ফ্লেম মানে হচ্ছে এ ট্র্যাডিশনাল ফর্ম অফ ফোক ড্যান্স, অবশ্যই না, ফোক ড্যান্স মানে গ্রামীণ নৃত্য। ফ্লেমস দ্যাট মেক পিপল ড্যান্স অ্যারাউন্ড দেম না, যেই আগুনের শিখা থেকে মানুষ নাচে, এরকম না, ভুল। ফ্লেমস দ্যাট আর আনস্টেবল, মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, মানে ব্লাস্ট অফ এয়ার মানে হচ্ছে বাতাসের ঝাপটা। ব্লাস্ট অফ এয়ার মানে হচ্ছে, দেখো ভাই আমি সবগুলার কিন্তু তোমাদেরকে মিনিং করে দিচ্ছি, স্কুলে জীবনে এরকম করে পড়াইছে বলতো? তাহলে বাতাসের ঝাপটা, তাহলে আনস্টেবল মানে যেটা অস্থির হয়ে যায়, তাহলে যেই বাতাসের ঝাপটায় যে আগুনের শিখাটা অস্থির হয়ে যায় তাকে বলা হচ্ছে ড্যান্সিং ফ্লেমস, মানে সাহিত্যের ভাষায় বলা হচ্ছে। ওকে, আমি চাই আজকে ক্লাসের পরে সবাই আমার ঠিক আছে? ওকে, তারপর আমরা মেহেরজানের গল্পগুলা পড়ে ফেলি। চলো, মেহেরজানের গল্পগুলা নিয়ে যে প্রশ্ন আসতে পারে, বোর্ড কোয়েশ্চেন অলরেডি পরীক্ষায় গত বছর আসছে, সেই গল্পগুলা আমরা গল্পের সেই প্রশ্নগুলার আমরা উত্তরগুলা দেখে ফেলি। হাউ ওয়াজ মেহেরজানস লাইফ আর্লিয়ার? আর্লিয়ার মানে কি? অতীতে মেহেরজানের জীবন আগে কেমন ছিল? ভালো ছিল না খারাপ ছিল? বলতো, এটা 2 মার্কের কোশ্চেন, তো সুন্দর করে লিখতে হবে। মেহেরজানের জীবন কেমন ছিল? মেহেরজানের জীবন ছিল খুবই ভালো। ওয়েল অফ মানে হচ্ছে সচ্ছল, ওয়েল অফ মানে সচ্ছল। এটার একটা সিনোনিম লিখতে পারো, সলভেন্ট। মানে চাষযোগ্য। তার ছিল গবাদি পশু, এবং গ্রামে সবার যেটা থাকে গবাদি পশু থাকে, 2-1টা গরু থাকে সবারই, বেশিরভাগ মানুষেরই। তারপরে হচ্ছে জমি জমা থাকে। হোয়াই ডাজ রাইটার কল দ্য যমুনা? আল জাহিদি লিখছি, এই জন্যই তো তোমরা সাদমান ভাইকে অনেক ভালোবাসো, তোমরা ক্লাসের পরে সুন্দর করে পোস্ট দাও যে সাদমান ভাইয়ের ক্লাস অনেক ভালো হয়েছে। আমার মনটা ভরে যায় যে আমি আমার স্টুডেন্টদেরকে আমি আমার বেস্টটা দিয়ে পড়াই, ওরা এই জন্য আমাকে ভালোবাসে। এই ভালোবাসার লোভে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি এত ডেডিকেশন দিয়ে পড়াই। কারণ হচ্ছে যমুনা নদী হলো সব কেড়ে নিছিল, রাইট? এই জন্য গ্রিডি বলছে। যমুনা ডেভার করছিল, একটা শব্দ বলছিলাম তোমাদেরকে, ডেভার মানে হচ্ছে গ্রাস করে নিছিল, গ্রাস করে নেওয়া।
ডেভার মানে হচ্ছে গ্রাস করে নিয়ে। করব, নতুন নতুন শব্দ ব্যবহার করবা সিনোনিম। দখল করা, অল হার ল্যান্ডেড প্রপার্টি অ্যান্ড অনলি শেল্টার, একমাত্র বসত বাড়ি। দ্য ফ্যামিলি মেম্বার্স অলসো ডায়েট, মারা গেছে, ডিউ টু ডিজিজেস কস্ট বাই হাঙ্গার, ক্ষুধা এবং দারিদ্রতার কারণে যে অসুখ হয়েছিল সেখানে মারা গেছে। দ্য গ্রিডি যমুনা সাকসেসফুলি প্লেড এ রোল অফ ভিলেইন, মানে একটা খলনায়কের ভূমিকা, সিনেমায় যেমন ভিলেন থাকে ভিলেনের ভূমিকা পালন করছে, বাই শ্যাটারিং, ধ্বংস করা, শ্যাটারিং বলতে ডেস্ট্রয়িং বলতে পারো, ডেস্ট্রয়িং মেহেরজানস ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, মেহেরজানের সব স্বপ্ন এবং খুশিকে। হোয়াট মেক্স দ্য ফায়ার আনস্টিডি, কোনটা ফায়ারকে আনস্টিডি করেছিল বা অস্থির করেছিল? প্রম্পটের জায়গায় লিখতে পারো র্যাপিড, সবাই লিখো প্রম্পট ইকুয়াল টু র্যাপিড, সময় কমেন্ট করো। প্রম্পট মানে কি? র্যাপিড, র্যাপিড মানে হচ্ছে দ্রুত, প্রম্পট
ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ আমরা তড়িৎ পদক্ষেপ নিতে পারি ক্লাইমেট চেঞ্জের আমরা দূর করতে। সো নতুন নতুন করে আমরা শব্দ শিখবো যাতে আমাদের সবার কোয়েশ্চেন আনসার হুবহু সেম না হয়। তোমার বন্ধু বান্ধব দেখবা ডিরেক্ট বই থেকে বা প্যাসেজ থেকে আনসারটা মেরে দেয়। টিচার তাহলে কি তোমাকে ফুল মার্কস দিবে? না, তোমার থেকে আরেকজনের একটু যদি ইউনিক হয় তাহলে তুমি ফুল মার্কস পাবা। এখন আমরা লাস্ট লেসন মনোযোগ দাও, ক্লাসের শেষ পর্যন্ত একদম আমরা আঠার মতো সেটে থাকবো এবং প্রত্যেকটা শব্দ আমরা দেখো ক্লাস করতেছো মানে তুমি জীবনের একটা মূল্যবান সময় কিন্তু অবাক হয়ে তাকায় থাকে। তোমার টিচার অবাক হয়ে থাকে যে এত ভালো পারে কেমনে? তখন তুমি বলবা আমি তো শিখতে ক্লাস করি। আমার টিচার সাদমান ভাইয়া। ওকে, এখন
মজা, শহরের মানুষ রেস্টুরেন্টে খাইতে যায়, ওরা সিনেমা হলে সিনেমা দেখতে যায়, কত মজা। না ভাই, গ্রামের মতো শান্তি নাই। বাসায় থাকি, বাসার পাশে রোড, বিশাল বড় রোড। রাত্রেবেলা বড় বড় ট্রাকগুলো এত জোরে সাউন্ড করে, ঘুমের মধ্যে আমি চমকে উঠি। এই যে কষ্ট। ঢাকা শহরে আমার বাসাটা হয়তো অনেক সুন্দর, টাইলস করা, বাট আমি কিন্তু শান্তি মতো এরপরে দেখো একটা
ধার, মানে এই যে ডিপ টিউব এই যে কলকারখানার, তোমরা জাস্ট ইমাজিন করো কি পরিমাণ দূষিত পদার্থ, রাসায়নিক পদার্থগুলা এই পানি মাটিতে, এই দেখবা বেশিরভাগ কলকারখানাগুলো কিন্তু নদীর তীরে। ওকে, মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স অর লেকস, অর্থাৎ এই শিল্পবর্জ্য
কলুষিত করতেছো, ভবিষ্যতে একদিন তোমার সন্তান খাবার পানি পাবে না। তোমরা বলো তো, তৃতীয় বিশ্বযুদ্ধ, পৃথিবীতে 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কিসের কারণে হবে? তোমরা কি এটা জানো? তৃতীয় বিশ্ব ভারত আর চীনের মধ্যে যে সমস্যা, এটার মূল কারণ কিন্তু পানি নিয়ে। ভারত এবং চীনে যত নদী আছে, সব নদীগুলোর উৎস হচ্ছে তিব্বত। এই তিব্বতের মালিকানা নিয়ে ভারত এবং চীনের মধ্যে অনেক ঝামেলা আছে, কারণ পানি একসময় অনেক কমে আসতেছে, পানিকে আমরা দূষণ করে ফেলতেছি। তো এই পানির জন্য কিন্তু দেখো, তোমরা তো অনেকেই জমি জমা চাষ করো, বা কিন্তু এখন মানুষের ক্যান্সার হচ্ছে, এবং এই কীটনাশক ব্যবহার এয়ার পলিউশন, এই প্যারাগ্রাফি। এরপরে দেখো, therefore we must be aware of the danger of using pesticides, they may pollute our river। তাহলে aware মানে হচ্ছে সচেতন। aware মানে কি? সচেতন। দেখি aware এর একটা সিনোনিম কে বলতে পারে? aware এর একটা সিনোনিম কে বলতে পারে? aware মানে হলো সচেতন। কি হতে পারে? কনসাস, CIOUS, কনসাস মানে সচেতন। of the danger of using pesticide, তাহলে আমাদেরকে সতর্ক থাকতে ক্যান কজ, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে হলো দ্য ইনরমাস ভলিউমের দিকে চলে যাব, সমস্যা নাই। দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড, এই যে জিনিসটা তোমাদেরকে বলছিলাম, একজন বলছিল, আমি বলছিলাম যে তোমরা পানিতে ফেলবা না, তাহলে কই ফেলবা? এরকম ডাস্টবিনের মধ্যে ফেলবা। হ্যাঁ, তারপরে সেটা ভালো মতো মাটিতে পুঁতে ফেলবা কয়েকদিন হয়ে গেলে। দ্য মিসম্যানেজমেন্ট মানে হচ্ছে অব্যবস্থাপনা, অব্যবস্থাপনা অফ হাউস হোল্ড ওয়াস্টেজ, মানে
যারা যারা আনসার করছো 6 এর কি হবে